ওয়েলকাম স্টুডেন্টস। আজকের ক্লাসে আমি আলোচনা করব কিংডম ফাঙ্গিকে নিয়ে। ফাঙ্গি কথাটার অর্থ হলো বাংলায় ছত্রাক। এই ফাঙ্গি কথাটা এসছে ল্যাটিন শব্দ ফাঙ্গার থেকে, যার অর্থ হলো দ্রুত বৃদ্ধি পাওয়া। এই ছত্রাক গোষ্ঠীটাই এরা খুব দ্রুত বাড়ে, অর্থাৎ প্রায় 2-1 দিন 3 দিনের মধ্যেই এদের বৃদ্ধি সম্পূর্ণ হয়ে যায় এবং তার মধ্যে এরা জননও সম্পন্ন করে। এবার আমরা দেখে নিই যে ফাঙ্গির যে জেনারেল ক্যারেক্টার বা সাধারণ বৈশিষ্ট্য কি আছে। এরা এককোষী বা বহুকোষী হতে পারে। আমি 5 কিংডম ক্লাসিফিকেশন যখন তোমাদের সাথে আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে এখান থেকে শুরু হচ্ছে এককোষী এবং তার সাথে বহুকোষীও আছে। কারণ এর আগের দুটো যে গোষ্ঠী মনেরা এবং প্রোটিস্টা, সেখানে দেখেছিলে সেখানে সমস্ত জীব ছিল এককোষী, কিন্তু এখানে এককোষীও থাকতে পারে, তার সাথে কিন্তু বহুকোষী জীব দেখা যাচ্ছে, অর্থাৎ ছত্রাকে বহুকোষী ছত্রাকও দেখতে পাওয়া যায়। এবং এরা অবশ্যই ইউক্যারিওটিক প্রকৃতির। তাহলে এককোষী বা বহুকোষী এই জায়গাটা একটু ইভলিউশন হলো, বিবর্তন হলো, পরিবর্তন হলো, এবং তার সাথে তো অবশ্যই এরা ইউক্যারিওটিক। এরা ক্লোরোফিল বিহীন, খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা। ক্লোরোফিল বিহীন মানে এরা সালোক সংশ্লেষ করতে পারে না, সালোক সংশ্লেষে অক্ষম, অর্থাৎ নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। তাই এরা মূলত মৃতজীবী বা পরজীবী বা মিথজীবী পুষ্টি সম্পন্ন করে, অর্থাৎ হয় এরা মৃত বস্তুর উপর জন্মায়, মৃত পচা গলা বস্তুর উপর জন্মায়, মাটির উপর জন্মায়, এবং অনেক ক্ষেত্রে পরজীবী অন্য কোনো জীবের উপর নির্ভর করে তারা পুষ্টি সম্পন্ন করে এবং বিনিময়ে সেই আশ্রয়দাতার ক্ষতি সাধন করে। এরা মিথজীবী সম্পর্ক সাধন করে। 2-1টা ভালো ছত্রাক আছে যারা উপকারী রিলেশনশিপ আছে, অর্থাৎ তোমরা আগেও আমি আলোচনা করেছি তোমাদের সাথে, পরজীবী সম্পর্ক হচ্ছে একটা প্লাস মাইনাস রিলেশনশিপ। পরজীবী সম্পর্ক বা প্যারাসিটিজমে একজন উপকৃত হয়, একজন ক্ষতিগ্রস্ত হয়, হোয়ারাজ মিথজীবী সম্পর্কতে দুজনেই কিন্তু লাভবান হয়। মিথজীবী বা মিউচুয়ালিজম, এতে ইট ইজ এ মিউচুয়ালিস্টিক অ্যাসোসিয়েশন বিটুইন টু গ্রুপস, অর্থাৎ দুটো জীবগোষ্ঠী দুজনই কিন্তু এখানে লাভবান হচ্ছে। এবার এদের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত নয়, অর্থাৎ তুমি যদি একটা ছত্রাক দেখো তাদের মূল কাণ্ড পাতা আলাদা করে দেখতে পাবে না, সেই জন্য এদের বলা হয় সমাঙ্গদেহী বা থ্যালোফাইটা। থ্যালোফাইটা যারা, তাদের মূল কাণ্ড পাতায় বিভক্ত নয়। তাহলে এটা আগে উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে ছিল, এখন একে আলাদা রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে, যেহেতু এর মূল কাণ্ড পাতা এরকম কিচ্ছু নেই। এরা প্রধানত স্থলজ, তবে একটু ভিজে বা আর্দ্র জায়গার মধ্যে জন্মায়, অর্থাৎ স্থলেই জন্মায়, মূলত স্থলেই জন্মায়, কিন্তু একটু ভেজা ভেজা জায়গায় জন্মায়, একটু আর্দ্র জায়গায় জন্মায়। কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে বহু শর্করা বা পলিস্যাকারাইড। বহু শর্করা দিয়ে এদের কোষ প্রাচীরটা তৈরি হবে। এদের থ্যালাস দেহ, এদের দেহটাকে বলা হয় থ্যালাস দেহ। সেটা এককোষী হতে পারে, সূত্রাকার বা সিনোসাইটিক হতে পারে। সিনোসাইটিক মানে বহু নিউক্লিয়াস যুক্ত, সেটাও হতে পারে। আর এদের হাইফা বা অনুসূত্র, বিভিন্ন ধরনের এদের হাইফা দেখতে পাওয়া যায়, সিনোসাইটিক হাইফা, বিভিন্ন রকমের হাইফা এদের দেখতে পাওয়া যায়। এরা অঙ্গজ, অযৌন বা যৌন পদ্ধতিতে জনন সম্পন্ন করে, অর্থাৎ এরা সব রকমেরই জনন পদ্ধতি অবলম্বন করতে পারে। অঙ্গজ জননও করতে পারে, অযৌন জননও করতে পারে, আবার যৌন জননও সম্পন্ন করতে পারে। তো আমরা এবার দেখে নিই যে ছত্রাকের শ্রেণী বিভাগ কি আছে, ছত্রাকে কিভাবে ক্লাসিফাই করা হয়েছে। মাইসেলিয়ামের অঙ্গ সংস্থান, রেণু সৃষ্টি এবং ফলদেহ গঠন পদ্ধতির উপর নির্ভর করে একে 4টে গোষ্ঠীতে ভাগ করা হয়েছে: ফাইকোমাইসিটিস, অ্যাস্কোমাইসিটিস, ব্যাসিডিওমাইসিটিস এবং ডিউটেরোমাইসিটিস। এই 4টে গোষ্ঠী রয়েছে। খুব ভালো করে এই 4টে গোষ্ঠীর নাম প্রথমত মনে রাখবে তোমরা: ফাইকোমাইসিটিস, অ্যাস্কোমাইসিটিস, ব্যাসিডিওমাইসিটিস এবং ডিউটেরোমাইসিটিস। এবার আমরা এক একটা করে আলোচনায় আসবো। প্রথমে আসি ফাইকোমাইসিটিস। একে জাইগোমাইসিটিসও বলা হয়, একে জাইগোমাইসিটিসও বলা হয়। এবার এদের নামগুলো দেখতে গেলে, এই যে জাইগোমাইসিটিস বললাম, একটু যদি প্রথমেই আমরা লক্ষ্য রাখি যে এদের স্পোরটার নাম কি, স্পোরের নাম অনুযায়ী এদের নামকরণ হয়েছে। জাইগোমাইসিটিস যেহেতু নাম, সেই জন্য এদের স্পোরটা হচ্ছে জাইগোস্পোর। যেহেতু এদের স্পোর
বা রেণু হচ্ছে জাইগোস্পোর, তাই এদের নাম জাইগোমাইসিটিস। একটা নোমেনক্লেচারে জাইগোমাইসিটিস আর একটাতে ফাইকোমাইসিটিসও বলা হয়। এরা মূলত জলজ পরিবেশে আর্দ্র স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মায়। এদের অধিকাংশ ছত্রাকগুলোই শাখান্বিত মাইসেলিয়াম, অর্থাৎ মাইসেলিয়ামগুলো শাখাযুক্ত হয়। এদের মাইসেলিয়ামটাতে প্রস্থপ্রাচীর থাকে না, প্রস্থপ্রাচীর বিহীন, বহু নিউক্লিয়াস যুক্ত বা সিনোসাইটিক। আমি আগেই বলছিলাম যদি কোনো কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস থাকে তাহলে তাকে বলে সিনোসাইট। তাহলে এদের বহু নিউক্লিয়াস যুক্ত এরকম মাইসেলিয়ামের কোষ আছে, তাই জন্য এটাকে সিনোসাইটিক মাইসেলিয়াম বলছি। এদের ফ্লাজেলা যুক্ত চলরেণু বা নিশ্চল অচল রেণু, বা চলরেণুর ইংরেজি হচ্ছে জুস্পোর, আর নিশ্চল যে অচল রেণু তার নাম অ্যাপ্ল্যানোস্পোর। তাদের মাধ্যমে এরা অযৌন জনন সম্পন্ন করে, অর্থাৎ এদের অযৌন জননের জন্যও রেণু আছে, চলরেণু, অচল রেণু, জুস্পোর এবং অ্যাপ্ল্যানোস্পোর। এদের রেণুগুলো অন্তর্জনিষ্ণু বা এন্ডোজেনাস ভাবে রেণুস্থলীর মধ্যে সৃষ্টি হয়। এন্ডোজেনাস মানে এদের একটা রেণুস্থলী থাকে, এরকম মাথায় একটা রেণুস্থলী থাকে। অন্তর্জনিষ্ণু মানে ভেতরের দিকে এই রেণুগুলো সৃষ্টি হয়, ভেতরের দিকে বলে নাম অন্তর্জনিষ্ণু ভাবে এদের রেণুগুলো তৈরি হয়। এবং আমি প্রথমেই বলেছি এদের যে যৌন রেণু তার নাম জাইগোস্পোর, যার জন্যই এই গ্রুপটার নাম, আরেকটা নাম জাইগোমাইসিটিস। তাহলে এইগুলো হলো এদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই গ্রুপের ছত্রাকের মধ্যে খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে মিউকর, রাইজোপাস ইত্যাদি। একটু ছবি আমরা দেখে নিই। এটা হচ্ছে মিউকরের ছবি। দেখো একটু আগে যেটা বলছিলাম, এইটাকে বলে রেণুস্থলী বা স্পোরাঞ্জিয়াম। এই স্পোরাঞ্জিয়ামের মধ্যেই এরা রেণু ধারণ করে। এই যে ভেতরে ভেতরে হলুদ রঙের যে দেখতে পাচ্ছ, এগুলোই হচ্ছে রেণু বা স্পোর। এইগুলো যখন স্পোরাঞ্জিয়ামটা ফেটে যায় তখন রেণু বাইরে বেরিয়ে আসে। তো এইভাবেই এরা জনন সম্পন্ন করে এবং এদের ভিতরে যে রেণু থাকে সেই রেণুগুলোর নাম হচ্ছে জাইগোস্পোর। তাই জন্য এরা জাইগোমাইসিটিস বা ফাইকোমাইসিটিসের মধ্যে পড়ছে। এরা মিউকর। এটাও দেখো এই উপরের গুলো হচ্ছে স্পোরাঞ্জিয়াম, এটা হচ্ছে রাইজোপাস। অনেক সময় পাউরুটির মধ্যে তোমরা এইগুলো দেখতে পাবে, এদেরকে মাইক্রোস্কোপে দেখলে এরকম গঠন দেখতে পাওয়া যাবে। তো এইগুলো হচ্ছে এদের রেণুস্থলী বা স্পোরাঞ্জিওস্পোর, এই উপরে যেগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এইগুলো স্পোরাঞ্জিয়ামগুলো পরিষ্কার এখানে দেখতে পাওয়া যাচ্ছে এবং স্পোরাঞ্জিয়াম ফেটে গেলে এরকম স্পোর বেরিয়ে যাচ্ছে। এরপর আসবো অ্যাস্কোমাইসিটিস। এই অ্যাস্কোমাইসিটিসরা খুব বেশি পরিচিত শ্যাক ফাঙ্গি হিসাবে, অর্থাৎ এদেরকে দেখতে না একটা থলি বা প্যাকেটের মতো, যার জন্য এরকম থলি টাইপের দেখতে বলে, থলির মতো বা প্যাকেটের মতো দেখতে বলে এদেরকে বলা হয় শ্যাক ফাঙ্গি। এই শ্রেণীর ছত্রাকগুলো বেশিরভাগই বহুকোষী, তার মধ্যে রয়েছে পেনিসিলিয়াম, আর কিছু এককোষীয় রয়েছে যেমন স্যাকারোমাইসিস সেরিবেসি, ইস্ট নামে তোমরা বেশি চেনো। তো এইরকম ছত্রাকও রয়েছে, অর্থাৎ এই গ্রুপটার মধ্যে এককোষীয় রয়েছে, বহুকোষীয় রয়েছে। দেখো এরা মৃতজীবী, পরজীবী বা কপ্রোফিলাস, অর্থাৎ মৃত বস্তুর উপর জীবন ধারণ করতে পারে। এরা পরজীবী, আগেই আমি আলোচনা করেছিলাম, অর্থাৎ একজনের শরীরে বাস করে এবং তার ক্ষতি করে। ইটস এ প্লাস মাইনাস রিলেশনশিপ, অর্থাৎ পরজীবী মানে নিজে উপকৃত হয়, নিজে লাভবান হয়, কিন্তু যার শরীরে বসবাস করে সে ক্ষতিগ্রস্ত হয়, সে ক্ষতির সম্মুখীন হয়। আর কপ্রোফিলাস কথাটার মানে হলো এরা মলের উপর জন্মায়, মল ভক্ষক, অর্থাৎ কপ্রোফিলাস মানে হলো, একটু লিখে দিই, মলের উপর জন্মায়। এই ধরনের ছত্রাক কপ্রোফিলাস যারা, তারা মলের উপর জন্মায়। অ্যাস্কোবোলাস বলে এক ধরনের ছত্রাক আছে, দেখো নিচে উদাহরণ আছে, এরা মলের উপর জন্মায়, অ্যাস্কোবোলাস। এদের মাইসেলিয়ামটা কিন্তু শাখাযুক্ত এবং প্রস্থপ্রাচীর এদের থাকে। আগেরটাতে যেরকম দেখেছিলে যে প্রস্থপ্রাচীর বিহীন, এদের কিন্তু মাইসেলিয়াম শাখাযুক্ত এবং প্রস্থপ্রাচীর বিশিষ্ট। এদের অযৌন রেণুগুলোকে বলা হয় কনিডিয়া। আগে দেখেছিলে অযৌন রেণুগুলো ছিল চলরেণু, অচল রেণু, কিন্তু এই ধরনের রেণুগুলো হচ্ছে কনিডিয়া। বিশেষ করে পেনিসিলিয়ামের ক্ষেত্রে কনিডিয়া খুব ভালোভাবে দেখতে পাওয়া যায়। এদের যৌন রেণুগুলোকে বলা হয় অ্যাস্কোস্পোর, খুব ভালো করে মনে রাখবে। দেখো নামটা হচ্ছে অ্যাস্কোমাইসিটিস, তাহলে আমি যেটা আগেরটার ক্ষেত্রেও বলছিলাম, এদের যে যৌন রেণু তার উপর ভিত্তি করেই কিন্তু এদের নামকরণ হয়েছে। অর্থাৎ এই যে যৌন রেণুগুলো যেহেতু অ্যাস্কোস্পোর, তাই এই গ্রুপটার নাম হয়েছে অ্যাস্কোমাইসিটিস। যেমন আগেরটাতে জাইগোস্পোর বলে নাম ছিল জাইগোমাইসিটিস। এরকম ছত্রাকের মধ্যে পড়ছে অ্যাস্কোবোলাস, প্রথমেই বলছিলাম এরা মলের উপর জন্মায়।
অ্যাসপারজিলাস এও কিন্তু খুব ক্ষতিকারক ছত্রাক, ক্লেভিসেপস পারপিউরা, এছাড়া নিউরোস্পোরা ক্র্যাসা, এই সমস্ত যে ছত্রাকগুলো রয়েছে তারা হচ্ছে এর মধ্যে পড়ছে। অ্যাসকোবোলাসের মধ্যে দেখো এই যে এগুলো হচ্ছে অ্যাসকোবোলাস, এরা পচা গলা বস্তু মলের উপর জন্মায়। এটা হচ্ছে অ্যাসপারজিলাস। ওকে, এটা হলো পেনিসিলিয়াম, তার এখানে কনিডিয়াগুলো দেখতে পাওয়া যাচ্ছে। এটা পেনিসিলিয়াম, তার এই যে কনিডিয়াগুলো দেখতে পাওয়া যাচ্ছে। এই রেণুগুলো, এগুলো হচ্ছে এক একটা রেণু, এইগুলো বেরিয়ে এলে শরীর থেকে বেরিয়ে এসে তাদের থেকেই একটা কিন্তু আবার সম্পূর্ণ দেহ সৃষ্টি করতে পারে। এগুলো হচ্ছে কনিডিয়া বা অযৌন রেণু। এবার চলে আসি ব্যাসিডিওমাইসিটিস, এটা আরেকটা গ্রুপ। তোমরা ছত্রাক বলতে যে ছত্রাকগুলোকে বেশি চেনো, অর্থাৎ যাদেরকে মাশরুম বলে জানো, আজকাল তো মাশরুম বেশ বিখ্যাত, কারণ মাশরুমকে আমরা খাদ্য হিসাবেও গ্রহণ করি এবং খুব ভালো প্রোটিন সোর্স হিসাবে কিন্তু মাশরুমের পপুলারিটি বা জনপ্রিয়তা আছে। এবং আজকাল এই মাশরুম যেগুলো আমরা খাই, বিশেষ করে যেগুলো এডিবল মাশরুম আছে, সেগুলো কিন্তু সব ব্যাসিডিওমাইসিটিসের মধ্যে পড়ছে। তাহলে এর মধ্যে পড়ছে মাশরুম, ব্র্যাকেট ফাঙ্গি, পাফ বল, এগুলো। এরা সাধারণত মাটিতে, গাছের গুঁড়িতে, খড়ের গাদার উপর ইত্যাদির উপর জন্মায়। মাইসেলিয়ামটা এক্ষেত্রে শাখাযুক্ত এবং প্রস্থপ্রাচীর বিশিষ্ট, অর্থাৎ মাইসেলিয়ামটা কিন্তু আগেরটার মতোই, সেখানেও ছিল শাখাযুক্ত প্রস্থপ্রাচীর বিশিষ্ট, শুধু প্রথম গোষ্ঠীটার মধ্যে ছিল সেখানে প্রস্থপ্রাচীর ছিল না। এখানে কিন্তু কোনো অযৌন রেণু থাকছে না। আগের দুটোতেই তোমরা দেখেছিলে অযৌন রেণু ছিল, অযৌন রেণু ছিল, কিন্তু এখানে কোনো অযৌন রেণু থাকছে না, অনুপস্থিত। তাহলে এটা একটু মাথায় রাখতে হবে। এরা খণ্ডীভবন প্রক্রিয়ায় অঙ্গজ জনন সম্পন্ন করে। অনেক সময় দেহ খণ্ড থেকে আরেকটা নতুন তোমার ছত্রাক জন্মায়। এদের যৌন রেণুগুলোকে বলা হয় ব্যাসিডিওস্পোর। তাহলে এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এর উপর ভিত্তি করে দেখো নাম হয়েছে ব্যাসিডিওমাইসিটিস। তাহলে যা স্পোরের নাম, যৌন স্পোরের নাম যা, সেই অনুযায়ী কিন্তু নামকরণ হয়েছে। জাইগোস্পোর যার, তাকে জাইগোমাইসিটিস, অ্যাসকোস্পোর অ্যাসকোমাইসিটিস, এটা ব্যাসিডিওস্পোর, তাহলে ব্যাসিডিওমাইসিটিস। তাহলে খুব সহজেই তোমরা মনে রাখতে পারবে যৌন রেণুগুলোর যা নাম সেটাই হচ্ছে ছত্রাকের গোষ্ঠীগুলোর নাম। তাহলে এর যৌন রেণুগুলোকে আমরা বলছি ব্যাসিডিওস্পোর, এবং যেটা একটা ফল দেহ গঠন করেছে যাকে আমরা বলবো ব্যাসিডিওকার্প। এরকম ছত্রাকের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে অ্যাগারিকাস। অ্যাগারিকাসকে আমরা বেশি চিনি হচ্ছে ব্যাঙের ছাতা বলে, এটাকে বেশি চিনি ব্যাঙের ছাতা বলে। পাকসিনিয়া রয়েছে, রাস্ট ফাঙ্গি, গমের মরিচা রোগ সৃষ্টি করে। এছাড়া উস্টিলাগো রয়েছে, একে আমরা স্মার্ট বলি। তো এগুলো পাকসিনিয়া, এ হচ্ছে গমের মরচা রোগের জন্য দায়ী। এগুলো হচ্ছে পাকসিনিয়ার ছবি। হ্যাঁ, এরপরে এটাও পাকসিনিয়া গ্রামিনিজটিসি, এইটা তোমরা সবাই চেনো, ব্যাঙের ছাতা বা অ্যাগারিকাস, খুব গুরুত্বপূর্ণ একটা ফাঙ্গির মধ্যে এটা পড়ছে। এটা হচ্ছে স্মার্ট, উস্টিলাগো বলে একে। দেখো একটা ভুট্টার উপর এরকম ভাবে ছত্রাকটা জন্মেছে, এগুলো হচ্ছে স্মার্ট, SMUT, স্মার্ট বলা হয়। এবার চলে আসি ডিউটেরোমাইসিটিস, এটা হচ্ছে ছত্রাকের শেষ যে গ্রুপ। এদের সুনির্দিষ্টভাবে কোনো রকম যৌন রেণু দেখতে পাওয়া যাচ্ছে না। এরা জননগতভাবে অসম্পূর্ণ, তাই জন্য এদেরকে ইমপারফেক্ট ফাঙ্গি বলা হচ্ছে। এরা ডিউটেরোমাইসিটিসের মধ্যে পড়ে, অর্থাৎ ডিউটেরোমাইসিটিস এর আগের তিনটে গ্রুপের মধ্যে দেখেছিলে যে তাদের খুব গুরুত্বপূর্ণভাবে কিছু যৌন এবং কিছু ক্ষেত্রে অযৌন রেণু ছিল, এবং যৌন রেণুগুলোর ভিত্তিতেই তাদের নাম হয়েছিল। কিন্তু ডিউটেরোমাইসিটিসে তোমরা যেটা মনে রাখবে যে এরা সেক্সুয়ালি ইনকমপ্লিট এবং এদের প্যারাসেক্সুয়াল সাইকেল দেখতে পাওয়া যায়। এদের জীবনচক্রে সুনির্দিষ্টভাবে মিওসিস সম্পন্ন হয় না বলে এদের যে জীবনচক্রটা তাকে বলে বিভ্রম যৌনচক্র বা প্যারাসেক্সুয়াল সাইকেল, এবং সেই কারণে জননগতভাবে যেহেতু এরা অসম্পূর্ণ, ইনকমপ্লিট, সেই জন্য এদেরকে ইমপারফেক্ট ফাঙ্গি বলা হয়, অর্থাৎ এরা পারফেক্ট ফাঙ্গি নয়। এবং এদের ক্ষেত্রে কেবলমাত্র অযৌন বা অঙ্গজ জননী দেখতে পাওয়া যায়, যৌন জনন এদের দেখা যাবে না। এই মাইসেলিয়ামটা প্রস্থ প্রাচীর বিশিষ্ট এবং শাখান্বিত। তাহলে আমরা দেখলাম মাইসেলিয়ামে প্রস্থ প্রাচীর নেই, শুধুমাত্র প্রথম যে গ্রুপটা তাদের কিন্তু নেই, অর্থাৎ জাইগোমাইসিটিস, যাদের জাইগোস্পোর গঠন ছিল তাদেরই শুধু নেই, বাদবাকি সবার কিন্তু মাইসেলিয়াম প্রস্থ প্রাচীর বিশিষ্ট এবং শাখাযুক্ত। এরা অবশ্যই মৃতজীবী পরজীবী, বেশিরভাগ ছত্রাকই মৃতজীবী, অর্থাৎ সব ছত্রাকই ম্যাক্সিমাম মৃতজীবী, কিছু ক্ষেত্রে পরজীবী, কিছু ক্ষেত্রে তোমরা মিথজীবী দেখেছো, কিছু ক্ষেত্রে আমি বলেছিলাম দু একটার ক্ষেত্রে যারা মলের উপর জন্মায় বা কপ্রোফিলাস।
তাহলে এদের মূল যে বিষয়টা সেটা হচ্ছে এরা ইমপারফেক্ট, এরা জননগতভাবে অসম্পূর্ণ, তাই এদেরকে অসম্পূর্ণ ছত্রাক বা ইমপারফেক্ট ফাঙ্গি বলছি, এবং এদের বিভ্রম যৌনচক্র বা প্যারাসেক্সুয়াল সাইকেল দেখা যায়। এইটা খুব ভালোভাবে মনে রাখবে। এর মধ্যে পড়ছে ফিউসারিয়াম, এর মধ্যে পড়ছে ট্রাইকোফাইটন, এই সমস্ত ছত্রাকগুলো এর মধ্যে পড়ছে। এটা ফিউসারিয়ামের ছবি, এটা ট্রাইকোফাইটনের ছবি। তাহলে এগুলো তোমরা জানতে পারলে। এবার আমি কিছু ছত্রাক, খুব গুরুত্বপূর্ণ যে ছত্রাকগুলো, তাদের পুষ্টি পদ্ধতি নিয়ে একটু আলোচনা করে দিই। আমি আগেই বলেছি মৃতজীবী বা স্যাপ্রোফাইটিক, অর্থাৎ যারা মৃত বস্তুর উপর জন্মায় এবং যারা পচনশীল বস্তুর উপর জন্মায়। বাধ্যতামূলক মৃতজীবী হচ্ছে রাইজোপাস, অর্থাৎ একে মৃতজীবী জীবন সম্পাদন করতেই হবে, বাধ্যতামূলক। কিছু উষ্টিলাগো আছে, এরা হচ্ছে ইচ্ছাধীন মৃতজীবী, অর্থাৎ এরা স্বাধীনজীবীও হতে পারে, কিন্তু এরা ইচ্ছাধীন মৃতজীবী, মৃত বস্তুর উপর চাইলে জন্মাতে পারে। বাধ্যতামূলক পরজীবীর মধ্যে পড়ছে পাকসিনিয়া। পরজীবী মানে আমি আগেই আলোচনা করেছি, অর্থাৎ এটা হচ্ছে একটা প্লাস মাইনাস রিলেশনশিপ, একজন লাভবান হয়, একজন ক্ষতিগ্রস্ত হয়। বারবার বলেছি, যে লাভবান হয় সে হচ্ছে পরজীবী, আর যে ক্ষতিগ্রস্ত হয় সে হচ্ছে আশ্রয়দাতা, তাকে ইংলিশে বলা হয় হোস্ট। তাহলে হোস্টের শরীরে এরা ক্ষতি সাধন করে, আর প্যারাসাইট নিজে লাভবান হয়। তাহলে এরকম বাধ্যতামূলক পরজীবীর মধ্যে পড়ছে পাকসিনিয়া। এ গমের মরচে রোগ তৈরি করে। গমের, খুব পরীক্ষায় প্রশ্ন পড়ে, গমের মরিচা রোগ সৃষ্টি করে কোন ছত্রাক? এটা মরিচা রোগ বা রাস্ট ডিজিজ বলে, রাস্ট ডিজিজ। খুব গুরুত্বপূর্ণ একটা রোগ এবং খুব গুরুত্বপূর্ণ একটা ছত্রাক এটা। ইচ্ছাধীন পরজীবী, এরাও, অর্থাৎ এরা চাইলে এরা পরজীবী জীবন সম্পাদন করতে পারে। আর যেটা খুব ইম্পর্টেন্ট, প্লাস প্লাস রিলেশনশিপ, দুজনই উপকৃত হয়, এমন হচ্ছে মিথজীবী পুষ্টি, অর্থাৎ এরা দুজনই লাভবান হয়। এই ধরনের অ্যাসোসিয়েশনে দুজনই লাভবান হয়, যেমন লাইকেন রয়েছে, যেমন মাইকোরাইজা রয়েছে। লাইকেন হচ্ছে ছত্রাক এবং শৈবালের মিথজীবী একটা সম্পর্ক, আর মাইকোরাইজা হচ্ছে ছত্রাকের সাথে পাইন জাতীয় কিছু গাছের মূলে, পাইনাসের মূলে এই ধরনের ছত্রাক থাকে, এবং এরা পরস্পরের উপকার করে। হ্যাঁ, তো যেমন মাইকোরাইজা যেটা করে কি, যে পাইনাসের মূলে থেকে ও তো বাস করার জন্য একটা জায়গা পেল, তেমন মাটির পোরোসিটি বাড়ায়, মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ায়, মাটিতে অক্সিজেনেশন বাড়ায়, মাটির পোরোসিটি বাড়ায়, গাছকে আঁকড়ে ধরে রাখে মাটিতে, অর্থাৎ ভূমিক্ষয় প্রতিরোধ করে। বিভিন্ন ক্ষেত্রে মাইকোরাইজার এই সম্পর্কটা কিন্তু উদ্ভিদকে হেল্প করে। আবার লাইকেনের ক্ষেত্রেও তাই, এটা শৈবাল এবং ছত্রাকের একটা পারস্পরিক আন্ত সম্পর্ক, অর্থাৎ এই ধরনের সম্পর্কতে দুজনই কিন্তু লাভবান হয়। এবার আমরা দেখে নিই কিছু গুরুত্বপূর্ণ রোগ যেগুলো ছত্রাকের দ্বারা সৃষ্টি হতে পারে। যেমন গমের মরচে রোগের জন্য দায়ী হলো পাকসিনিয়া গ্রামিনিজ ট্রিটিসি, খুব ইম্পর্টেন্ট। অড়হর গাছের উইল্ড রোগের জন্য ফিউসারিয়াম উরাম, আলুর ধসা রোগের জন্য ফাইটোপথোরা ইনফেস্টেন্স, মানুষের চর্মরোগের জন্য ট্রাইকোফাইটন অ্যাসপারজিলাস। এই সমস্ত ছত্রাকগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এরা এই ধরনের খুব রোগগুলো সৃষ্টি করে এবং অনেক ক্ষেত্রে তা মানুষের এবং বিভিন্ন উদ্ভিদের ক্ষতি সাধন করে। আর একটা ছত্রাকের ফ্রুট বডি, অনেক ক্ষেত্রে তোমাদের একটা ভুল ধারণা তৈরি হতে পারে, ফ্রুট মানে ফল, কিন্তু এদের তো আর ফুল ফল হয় না। আমি আগেই বলেছি এদের মূল কাণ্ড পাতা ফুল ফল কিচ্ছু নেই, কিন্তু এদের দেহটাকে বলা হয় ফ্রুট বডি, বাংলায় বলে ফল দেহ, অর্থাৎ এতে ফলের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু দেহটাকে বলা হয় ফল দেহ বা ফ্রুট বডি। তাহলে আজকের ক্লাস থেকে মূলত আমরা যে বিষয়গুলো জানলাম সেটা হচ্ছে কিংডম যে ফাঙ্গি আছে, ছত্রাক গোষ্ঠীটা রয়েছে, তার কি সাধারণ বৈশিষ্ট্য, অর্থাৎ কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা তাকে ছত্রাকের মধ্যে ফেলতে পারবো, এবং তার ক্লাসিফিকেশন মানে শ্রেণীবিন্যাস, এবং শ্রেণীবিন্যাসে কোন গোষ্ঠীর মধ্যে কোন কোন ছত্রাক পড়ছে তার সম্পর্কে একটা আমরা ধারণা পেলাম, এবং ছত্রাকের পুষ্টি পদ্ধতি এবং কোন ছত্রাক কি ধরনের রোগ সৃষ্টি করতে পারে বা কোন ছত্রাকগুলো উপকারী ছত্রাক, সেইগুলো নিয়ে আমরা একটা ধারণা তৈরি করলাম।